স্যার, শুভেন্দু অধিকারী যে পিএ আত্মসহায়ক, তাকে খুন করা হলো রীতিমতো ফিল্মি কায়দায়। কি মনে হয় খুনের পেছনে উনি কি কিছু জেনে গেছিলেন, বা উনি কি তৃণমূলের কিছু একটা করেছিলেন যাতে তৃণমূলের এত ভয়, বা তৃণমূল কি লোক দিয়ে মেরেছে? দেখুন, এই ব্যাপারে যেহেতু কেসটা শুরু হয়েছে, পুলিশের লোকেরা তদন্ত করছে। যেমন গাড়ি যেটা ব্যবহৃত সেটা তারা ওখানেই ফেলে গিয়েছিল। দুটো মোটরসাইকেল যারা অপরাধীরা ব্যবহার করেছিল খানিকটা দূরে ফেলে গিয়েছিল। তো দুটো মোটরসাইকেল এবং একটা গাড়ি উদ্ধার হয়েছে। এখন যেটা জানা গেছে গণমাধ্যমের মাধ্যমে, যে গাড়ির নাম্বার প্লেট ভুয়ো। তো গাড়ির নাম্বার প্লেট ভুয়ো থাকলে তারপরে যে তদন্ত করে বের করার উপায় হচ্ছে যে চেসিস নাম্বার গাড়ির একাধিক জায়গায় থাকে। যেমন যে যে জায়গাগুলো আমি নির্দিষ্টভাবে জানি বলছি, একটা সামনের ড্যাশবোর্ডে থাকে, আর একটা ড্রাইভারের যে ডোর আছে সে ডোর ফ্রেমে থাকে, আর একটা ইঞ্জিনে থাকে, আর গাড়ির একটা ইঞ্জিন নাম্বারও ইঞ্জিনে থাকে। তো গণমাধ্যমের লোকেরা যেটা বলছিলেন সেটা যদি ঠিক হয়, যে এই চেসিস নাম্বারটার ব্যাপারে বলেছিলেন, ইঞ্জিন নাম্বার সম্পর্কে আমি শুনিনি, যে কোথাও ঘষে দিয়েছে, কোথাও ওই ঝাল লাগিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তো যেখানে ঘষে দিয়েছে সেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে উদ্ধার করার ব্যবস্থা আছে কেমিক্যাল ইউজ করে। আর যেটা ঝাল দিয়ে দিয়েছে সেটা তো যদি শুধু ঝাল দিয়ে থাকে না ঘষে, তাহলে তো সেটা যে কোনো ওই যে আমাদের যেগুলো ওয়েল্ডিং ব্যবহার করে, এই অ্যালয়গুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কম টেম্পারেচারে গলে যায়। ফলে ওই জায়গাটা একটু উত্তপ্ত করলেই এই ঝালটা ঝরে যাবে, তাহলে নাম্বারটা বেরিয়ে আসবে। যদি আগে ঘষে না দিয়ে থাকে তাহলে তো খুব সহজেই নাম্বারটা পড়া যাবে। আর যদি ঘষে দিয়ে থাকে তাহলে তো আমি বললাম যে রাসায়নিক পদ্ধতিতে সেটা পুনরুদ্ধার করা অধিকাংশ ক্ষেত্রে যায়। সেরকম ইঞ্জিন নাম্বার ধরেও বের করা যায়। মোটরসাইকেল ক্ষেত্রে এটা করা যাবে, মোটরসাইকেলেরও চেসিস নাম্বার থাকে। যদি এগুলোতে যায়, আমি বলছি, আমি আশা করছি যাবে। যদি না যায় তবু আরও পদ্ধতি আছে, সেটা একটু সময় সাপেক্ষ। যেমন যে মডেলের গাড়িটা ব্যবহৃত কেনা হয়েছে, যেমন রেজিস্ট্রেশন নাম্বারে তো এই চেসিস নাম্বারও লেখা থাকে, ইঞ্জিন নাম্বারও লেখা থাকে, এবং গাড়ির মডেলও লেখা থাকে। তো এখন সেখান পর্যন্ত পৌঁছাতে গেলে তাহলে এই গাড়ি সারা ভারতবর্ষে কে কে কিনেছে একটা নির্দিষ্ট সময়, এই মডেলটার যে চেসিস নাম্বার থাকে সেখানে দেখুন মানে অনেক কিছু ব্যাপার থাকে, যে কোন কন্টিনেন্টে তৈরি হয়েছে, কোন কান্ট্রিতে তৈরি হয়েছে, এবং এর মডেল নাম্বার কত, কোন ইয়ারে তৈরি হয়েছে, সব থাকে। তো এইগুলো না জানতে পারলেও যে ওই মডেলের গাড়িটা যারা গাড়ি বিক্রি করে তারা বলে দিতে পারবে কত সালে তৈরি হয়েছে। তাহলে সেইটা ধরে যে ওই মডেলের গাড়িটা কারা কারা কিনেছে, তাহলে তাদেরগুলো এক এক করে পরীক্ষা করে ঝাড়াই বাছাই করলেই এই গাড়িটা কে কিনেছিল সেটা জানা যাবে। অতএব কঠিন কিন্তু শক্ত নয় পুলিশের পক্ষে এই গাড়িটার মালিককে বের করার। মালিক বের করলেই গাড়ি সম্বন্ধে তথ্য দিতে তিনি বাধ্য, অতএব তথ্য পাওয়া যাবে। অতএব পুলিশ যদি ভালোভাবে তদন্ত করে, পুলিশ যদি চায়, তাহলে আসামিকে ধরতে পারবে। এবং আসামিকে ধরতে পারলে সে কেন খুন করেছিল, কাকে দিয়ে, কার মাধ্যমে তাকে ভাড়া করেছিল, অস্ত্র কোথায় পেয়েছিল, কিভাবে রেকি করেছিল, এবং তাকে কেন মেরেছিল, সবগুলো জানা যাবে। স্যার, আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এবারে কি বাংলার উন্নয়ন, বাংলার পরিবর্তন হবে? কি মনে হয়, কতটা আশা? রাজ্যের মানুষ পরিবর্তন হবে বলে অত থানায় গেলে অভিযোগ নেওয়া হবে, পুলিশের লোকেরা নিরপেক্ষ থাকবে, টাকা নিয়ে চাকরি বিক্রি করা হবে না। এইসব ব্যাপারগুলোর জন্যই তাদেরকে দুহাতে ঢেলে ভোট দিয়েছে। তো আমি আশা করব তারা এটা পূরণ করবেন। যদি পূরণ না করেন তো লোক অসন্তুষ্ট হবে। ভোটাররা অসন্তুষ্ট হলে কী হয় কদিন আগেই দেখলেন।
এদিকে দিলীপ ঘোষ বলেছে সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়ন নতুন মানে আলাদা করে কিছু করবেন না, যা সরকার করছে সেটার মধ্যেই তারা যা পাচ্ছে তাই পাবে, আলাদা ধর্মনিরপেক্ষ দেশে তো সেইটাই হওয়া উচিত। আমি তো ওনাদের নেতাদের সামনে বলেছিলাম যে আমরা যে বিজেপি দলের সংখ্যালঘু মোর্চা রেখেছেন কেন, সংখ্যালঘু করে দিচ্ছেন কেন? বা আমাকে সংখ্যালঘু বললে আমি বলেছিলাম যে আপনি আমাকে সংখ্যালঘু ব্যান করে দিচ্ছেন কেন? সংখ্যালঘু একবার কাউকে বলে দিলে তাকে সমানাধিকার দেওয়া যায় না। তো দিলীপ ঘোষ যদি এটা বলে থাকে আমি তাকে সাধুবাদ জানাবো। আমি মনে করি একটা সেকুলার দেশে সংখ্যালঘু থাকা উচিত না। ভারতের নাগরিক সবাই সংখ্যাগুরু, তার মানে এতে সংখ্যালঘু কোনো ভাব নেই। যে ধর্মের লোক হোক সে ভারতের নাগরিক, তো ভারতের নাগরিকদের জন্য উন্নয়ন হবে। তো মুসলমানদের উন্নতি সেরকমই হতে হবে। মমতা ব্যানার্জি যেমন মুসলমানদের উন্নতি করেছে, আমি চাই না সেরকম উন্নতি করা হোক যে মুসলমানদের ঠ্যাঙাড়ি বাহিনীতে পরিণত করে ক্রিমিনাল করে দেওয়া, ওই খোদা হাফিজ ইনশাল্লাহ বলে ভুলভাল জায়গায়, আর সারাদিন খেয়ে দিয়ে রোজা ইফতার করে আর ইমাম ভাতা দিয়ে মজ্জাম ভাতা দিয়ে মুসলমানদের উন্নতি হয় না। মুসলমানদের উন্নতি করতে হলে আমি একটা বই লিখেছিলাম 2012 সালে, যার জন্য মমতা ব্যানার্জি আমার মধ্যে প্রসিডিং করে আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করেছে, আমার পেনশন থেকে বঞ্চনা করতে চেয়েছিল। রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হয়েছে। সে বইয়ে আমি কথা পরিষ্কার লিখেছিলাম যে মুসলমানদের যদি উন্নতি করতে চান, যেখানে বেশি মুসলমান থাকে সেখানে আধুনিক মানের স্কুল করুন, আধুনিক মানের কলেজ করুন, মুসলমানরা যাতে IIT IIM ভর্তি হতে পারে তার উপযুক্ত করুন, তারা যাতে IISে ভর্তি হতে ISIর ভর্তি করতে হয় তার ব্যবস্থা করুন, তারা যাতে দু একটা প্রভাবের পদে আসে তার ব্যবস্থা করুন। খোদা হাফেজ ইনশাল্লাহ বলে মুসলমানদের উন্নতি হয় না, ইমাম ভাতা দিয়ে মুসলমানদের উন্নতি হয় না, মসজিদ ভাতা দিয়ে হয় না, হজ হাউস করে হয় না। আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর একটা দমে যাওয়ার মতো হয়েছিলেন, তারপরেও তিনি কিন্তু রবীন্দ্র জয়ন্তীর দিন যেদিন মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী, সেই দিন উনি আহ্বান জানালেন যে লেফটিস্ট এবং যারা অতি বাম তাদের সকলকেই বলছেন যে আমার আর কোনো ইগো নেই, তাদেরকে সবাইকে একসাথে হয়ে একজোট হয়ে বিজেপি বিরোধী একটা সংগঠন করতে হবে আমাদের, তবেই বিজেপিকে বাংলা থেকে আবার তাড়াতে পারবো। এটা কি সম্ভব? উনি কি দিবাস্বপ্ন দেখছেন? এখন লেফটিস্ট বা কংগ্রেস তারা কি বলবেন তাদের পার্টির ব্যাপারে আমি বলতে যাব না, কিন্তু আমার মতো লোককে উনি বলেন, তার বলবো যে আপনার মতো অপরাধীর সঙ্গে কে যেতে চাইবে? আমি বলছি আমার বিরুদ্ধে প্রসিডিং করার পর, আমাকে প্রমোশন থেকে বঞ্চিত করার পর উনি কিন্তু আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লোক মারফত আমার কাছে উপহার পাঠিয়েছিলেন। আমি তার উত্তরেও লিখেছি, এখন বলছি তা না, হেরে গেছি বলে। তখনই লিখেছিলাম, আপনারা চিঠিটা পড়ে দেখতে পারেন। চিঠিটা আনমাস্কিং মমতা ব্যানার্জিতে কোট করেছি আমি লিখেছিলাম যে আপনার মতো একজন দুর্নীতিপরায়ণ মহিলার কাছ থেকে এই শুভেচ্ছা পেয়ে আমি মর্মাহত, আপনার কোনো অধিকারই নেই আমাকে শুভেচ্ছা পাঠাবেন। আমি তখন ওনার অধীনে চাকরি করছি, উনি পুলিশ মন্ত্রী, আমি পুলিশ বিভাগে চাকরি করছি, পুলিশ ডাইরেক্টরেট অধীনে, তখনই লিখেছিলাম। তো এখন হলে কি বলবো আপনি বুঝতে পারছেন? তো অন্য লোকেরা কি অন্য পার্টির লোকেরা কি বলবে সেরকম না, মোহাম্মদ সেলিম যথারীতি না জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো স্বাভাবিক, ওনার মতো মহিলাকে বিশ্বাস করানোর তো নিজেকে শেষ করা। উনি কখনো সত্যি কথা বলেন না, কখনো ঠিক কথা বলেন না। উনি হচ্ছেন সেই মিথ্যাবাদী যিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি দিয়ে শুরু করেছিলেন এবং শেষ দিন পর্যন্ত সেই প্রতারণা করে গিয়েছেন, মিথ্যা কথা বলে গিয়েছেন, বেঠিক কথা বলে গিয়েছেন, এবং তার জন্য তার কোনো অনুতাপ নেই। স্যার, আমরা দেখছি তৃণমূল কংগ্রেস হারিয়ে যাওয়ার পর তৃণমূলের বেশ অধিকাংশ লোকজনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিচ্ছেন, শীর্ষ নেতৃত্বরাও তাই করছেন, একে একে ভেঙে যাচ্ছে। তাহলে কি আগামী 6 মাসের মধ্যে? দেখুন, যারা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বলেছিলেন তার মধ্যে 3 জন ওদের যে মুখপাত্রকে অলরেডি তারা সাসপেন্ড করে দিয়েছে। তো এইভাবে দেখুন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বা কল্যাণ ব্যানার্জি এদেরকে কেউ নেবে না, কুণাল ঘোষকে কেউ নেবে না, বাকি কেউ দলে থাকবে বলে মনে হয় না। 6 মাস পরে তৃণমূল দলে কে আছে আপনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। দলটা কি থাকবে আদৌ?
দল সাইনবোর্ড হিসেবে থাকতে পারে, অনেক দল আছে, কিন্তু মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জি, আমি আবারও বলছি, যাদেরকে কেউ নেবে না তারা ছাড়া কেউ থাকবে না। কিছু তো ইতিমধ্যে চলে গিয়েছে। এবং ধরুন সিনেমা জগতের অভিনেত্রীর তো আমি একটা সোশ্যাল মাধ্যমে ভিডিও দেখলাম, যদি ঠিক হয় তার মন্তব্য শুনে লোকেরা বলছে যে তাহলে আপনি কি এবার পাল্টি খেতে চাইছেন, বিজেপিতে আসতে চাইছেন, এরকম বলছে। তো তারা কেউ থাকবে না। এবং দেখুন বিখ্যাত লোকেরাও তৃণমূলকে ডিসন করতে চাইছে না। হ্যাঁ, একাধিক তারকারা যারা হ্যাঁ, টলি তারকা, গায়ক, যাদের কোনো উপায় নেই, যেমন আমি বলছি, আবারও বলছি, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে কেউ নেবে না। তো এরা তৃণমূলে থাকবে, নাহলে ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। কোনো দল এদেরকে নেবে বলে আমি মনে করি না। যদি নেয় তাহলে আমি ভুল প্রমাণ। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কি আমরা আগামী দিনে বিরোধী দলনেত্রী হিসেবে দেখবো সে আগের মতো? আরে উনি তো বিধানসভায় তো বিরোধী দলনেত্রী হচ্ছে, বা তিনি নেবে না। আর এখন যদি আগের মতো করতে চান, লোকে ধরে পেটাবে। ওনার সব নাটক লোকে ধরে ফেলেছে। আর ভোট দেয়নি কেন? মুসলমান এলাকা তো উনি ভোট পাননি, শুধু হিন্দু এলাকা না। কেন দেননি? মুসলমানরা বুঝেছে যে উনি মুখে যা বলে, উনি তো মুসলমানদের উপকার না করে একদিন রাত্রে ঘুমায় না। আমি তো এ রাজ্য থেকে বাঙালি মুসলমানদের প্রথম ডাইরেক্ট আইপিএস হয়েছিলাম, আমাকে উনি ডিজি হতে দেননি। আমার পেনশন বন্ধ করার জন্যেই তো উনি ওই আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার কাছে প্রসিডিং করেছিলেন। তো উনি এরকম মুসলমান ধর্ম। তো এই ব্যাপারগুলো মুসলমানরা বুঝে গিয়েছে এখন। আমি যেমন বলেছি, অনেকে আরও বলেছে, মুসলমানদের মোহভঙ্গ হয়েছে। অতএব উনি এবারে মা কান্না করতে গেলে ওনার পিঠে পড়বে। এই যে উনি সমস্ত দলকে, রাহুল গান্ধীর সাথে বলছেন জোট বাঁধবেন, কংগ্রেসের সাথে জোট বেঁধে একটা শক্তিশালী সংগঠন উনি তৈরি করবেন। রাহুল গান্ধীকে ভুলে গিয়েছেন যে মমতা ব্যানার্জি কংগ্রেসের কত ক্ষতি করেছে। প্রথমে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তারপর অন্য রাজ্যে যাতে কংগ্রেস হারে তার জন্য তৃণমূলকে প্রার্থী দিয়ে কংগ্রেসের ভোট কেটেছে। তারপর রাজনীতি কিছু বলেন না। রাহুল গান্ধী যদি মনে করেন ওনাকে সঙ্গে নেবে, আমার তো মতে ওনাকে সঙ্গেই নেওয়া উচিত না। উনি আন্দোলন করতে গেলে নিজের জন্যে যে ওনাকে সঙ্গ দিয়েছে, তার গলা কাটতে ওনার বিন্দুমাত্র সময় লাগে। এখনও ওনার সোশ্যাল মিডিয়াতে উনি এক্স সিএম লেখেননি এখনো পর্যন্ত। দেখুন, উনি এমন এক মহিলা, তার সঙ্গে কথা বলতে যাওয়া মানে নিজেকে নিচে নামানো। এটাতে উনি নিজেকে আরও বেশি হাস্যকর করছেন। লোক হাসি তামাশা করবে। ইতিমধ্যে ওনাকে নিয়ে তো কম হাসি তামাশা করে না, তো সেইটার পরিমাণ আরও বাড়বে। আমি তো আপনাদের কিনা জানি না, কোনো ইন্টারভিউ বলেছিলাম যে উনাকে যদি আপনি ক্ষমতা থেকে তুলতে চান, ও শেষ পর্যন্ত চেয়ারটা আঁকড়ে ধরে বসে থাকবে। কেউ পদত্যাগ করবেন কিনা সে কথা বলেছিলেন, তাই পদত্যাগ তো দূরের কথা, পরাজিত হয়েও চেয়ার ছাড়ছেন না। বুঝুন, এইরকম মহিলা। কিন্তু এটা তো একটা হাস্যকর একটা ব্যাপার। হ্যাঁ, তো উনি কবে হাস্যকর ছিলেন না? যখন ভুলভাল সরস্বতী মন্দির পড়তেন, ভুলভাল চণ্ডী পাঠ করতেন, ভুলভাল জায়গায় খোদা হাফেজ ইনশাআল্লাহ সালাম আলাইকুম একসঙ্গে বলতেন, তখন হাস্যকর ছিলেন না। আর যখন ইফতার পার্টিতে যাওয়া জিজ্ঞেস করলো, বললো যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। তো তার মানে কি, দুধটা হচ্ছে মুসলমানদের ভোট, আর ইফতার পার্টিতে যাওয়া লাথি খাওয়া, আর মুসলমানরা হচ্ছে সব গরু। তো গরুরা সেটা সবাই না বুঝলেও কিছু লোক বুঝেছে, যার জন্য এবার তাকে ভোট দেননি। হলে খুশি হব।